সমালোচনা পাল্টা সমালোচনার তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ। ট্রাম্পকে অযোগ্য বলার কয়েক ঘন্টার মধ্যেই নিকৃষ্টতম প্রেসিডেন্টের তকমা পেলেন ওবামা। সিরিয়ায় ক্লোরিন গ্যাস হামলায় 7 বেসামরিক নাগরিক নিহত, আলেপ্পোয় তীব্র লড়াই অব্যাহত। সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ জোরদারের ঘোষণা বিদ্রোহীদের। সেনা অভ্যুত্থান চেষ্টাকারীদের পক্ষ নিচ্ছেন পশ্চিমা নেতারাও, অভিযোগ এরদোয়ানের। তুর্কি প্রেসিডেন্ট যা খুশি বলতে পারেন, শীতল প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের। এবং ভারতের মহারাষ্ট্রে ব্রিটিশ আমলের সেতু ভেঙে বাস নদীতে, 22 যাত্রী নিখোঁজ। ভারী বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সমালোচনা পাল্টা সমালোচনায় মুখর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ। প্রেসিডেন্ট হবার অযোগ্য ট্রাম্প বারাক ওবামার এমন মন্তব্যের কয়েক ঘন্টা পরে জবাব দিলেন রিপাবলিকান ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। বললেন, ওবামা যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জনসমর্থনে ট্রাম্পের চেয়ে 8 পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টি হিলারি ক্লিন্টন। মনোনয়ন পাওয়ার আগে থেকেই একের পর এক বিরূপ মন্তব্য করে সমালোচনার শীর্ষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মুসলিম ও অভিবাসীদের নিয়ে বিভিন্ন সময়ে তার বিদ্বেষমূলক বক্তব্যের কারণে সমালোচনার ঝড় বইছে তাকে নিয়ে। নতুন করে মঙ্গলবার ভার্জিনিয়ায় নির্বাচনী সমাবেশে ক্রন্দনরত এক শিশুকে বের করে দিয়ে আবারও আলোচনায় ট্রাম্প। দলে নির্বাচনী বক্তব্য রাখার সময় তিনি ওই শিশু ও তার মাকে কৌশলে বের হয়ে যাবার নির্দেশ দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি হিলারির নির্বাচনী প্রচারণার ব্যয় নিয়েও মন্তব্য করেন। আমি শিশুদের পছন্দ করি, খুব ভালোবাসি। এই সমাবেশে আমার মতো বিশাল হৃদয়ের অধিকারী কেউ নেই। আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম তা হলো নির্বাচনী ব্যয় $6 কোটি আমি নিজের পকেট থেকে দিচ্ছি, তাই আমাকে কেউ কিনতে পারবে না। কিন্তু হিলারির নির্বাচনী ব্যয় পুরোটাই অন্যদের দানে চলছে, তাই যারা দিচ্ছেন তাদের কথা শুনতে বাধ্য হিলারি। ট্রাম্প তার উদ্ধত মন্তব্যের কারণেই বারবার ফেঁসে যাচ্ছেন। হিলারিকে সমর্থন জানানো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগেও ট্রাম্পের সমালোচনা করেছেন। মঙ্গলবার তিনি আবারও বললেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের জন্য অযোগ্য। হোয়াইট হাউসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়েং লুং এর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কড়া সমালোচনা করতে গিয়ে এমন মন্তব্য করেন ওবামা। আমি মনে করি রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট হবার যোগ্য নন। যিনি যুদ্ধে নিহত সেনার পরিবার নিয়ে কটূক্তি করেন, তিনি কোনোভাবেই এদেশের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন না। তবে ওবামার এমন বক্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি ট্রাম্প। ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে ট্রাম্প ওবামাকে দুর্বল এবং অকার্যকর প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। এদিকে রয়টার্সের জরিপে দেখা গেছে, জনসমর্থনে ট্রাম্পের চেয়ে 8 পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলা ওই জরিপে অংশ নেওয়া 1289 জন ভোটারের মধ্যে হিলারিকে সমর্থন দিয়েছেন 43% মানুষ। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে 35% সমর্থন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক জাতীয় সম্মেলন ডিএনসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যামি ডেসি। মঙ্গলবার এক বিবৃতিতে নিজের পদত্যাগের কথা জানান তিনি। ডেমোক্রেটিক জাতীয় সম্মেলনের 20,000 ইমেইল ফাঁসের কারণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। হিলারিকে মনোনীত করতে স্যান্ডার্সের বিরুদ্ধে পরিকল্পনার গোপন ইমেইল ফাঁসের জেরে এর আগে ডিএনসির চেয়ারম্যান ডেবি ওয়েস্টম্যান শুলস পদত্যাগ করেন। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে চরম মানবিক সংকটের মধ্যেই ক্লোরিন গ্যাসের হামলায় অন্তত 7 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরও অন্তত 33 জন এই গ্যাসে আক্রান্ত হয়েছেন। ইদলিবেও ক্লোরিন গ্যাসের হামলা চালানো হয়েছে। এদিকে আলেপ্পোয় আসাদ বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ আরও জোরদারের ঘোষণা দিলেও রুশ বিমান হামলার সহায়তায় শক্ত প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে আসাদ বাহিনী।
আলেপ্পোর চলমান মানবিক সংকটের মধ্যেই মঙ্গলবার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ক্লোরিন গ্যাসের হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যম জানায় সন্ত্রাসীরা এদিন আলেপ্পোর প্রাচীন শহরে সরকার নিয়ন্ত্রিত এলাকায় একযোগে গোলাবর্ষণ করে। এসব গোলার বেশিরভাগের মধ্যেই ক্লোরিন গ্যাস ছিল বলে জানা গেছে। বিষাক্ত রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে নিহত হন অন্তত 5 জন। আলেপ্পো ছাড়াও এদিন সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত সারাকেব শহরে হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাসের ব্যারেল ফেলা হয়। সিরিয়ার জনপ্রতিরক্ষা দপ্তর জানায় হামলায় অন্তত 33 জন বিষাক্ত এই রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে অন্তত 18 জন নারী এবং 10 শিশু রয়েছে বলে জানা গেছে। হামলার পরপরই অনলাইনে প্রকাশিত এক ছবিতে দেখা যায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজনের শ্বাসকষ্ট হচ্ছে। তবে কারা এই ক্লোরিন গ্যাসের হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এর আগে সোমবার একই স্থানে একটি রুশ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে বিদ্রোহীরা। ক্লোরিন গ্যাসের হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে হামলাটি যদি রাশিয়া চালিয়ে থাকে তবে তা সত্যি উদ্বেগজনক বলেও মন্তব্য করা হয়। ক্লোরিন গ্যাসের হামলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা মিশ্র তথ্য পেয়েছি। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই এলাকাগুলোতে এখনো উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখনই এ বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়া যদি এই হামলার পিছনে দায়ী থাকে তবে তা সত্যিই উদ্বেগজনক। এদিকে মঙ্গলবারও আলেপ্পোয় সরকারি বাহিনীর সদস্যদের সঙ্গে আসাদ বিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াই অব্যাহত ছিল। এদিন বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে আক্রমণ আরো জোরদার করলেও রুশ বিমান হামলার সহায়তায় প্রতিরোধ গড়ে তোলার দাবি সিরীয় বাহিনীর। প্রায় 1 সপ্তাহ ধরে অবরুদ্ধ ওই অঞ্চলটিতে সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে বিদ্রোহীরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। দক্ষিণ কোরিয়ার মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জবাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা উপেক্ষা না করতে ওবামার হুঁশিয়ারি। সেনা অভ্যুত্থান পরিকল্পনাকারীদের পক্ষ নিচ্ছেন পশ্চিমা নেতারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের এমন অভিযোগের জবাবে যুক্তরাষ্ট্র বলেছে এরদোয়ানের বাক স্বাধীনতা আছে, সুতরাং তিনি যা খুশি বলতে পারেন। একই সঙ্গে দুদেশের সম্পর্কের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি। এদিকে অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে তাতে ইইউ তুরস্ক শরণার্থী চুক্তি কার্যকর করা অনিশ্চিত হয়ে পড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শরণার্থী উদ্ধার সংস্থা আইআরসি। সামরিক অভ্যুত্থানের চেষ্টার পর থেকেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলে আসছেন এর পেছনে আছেন যুক্তরাষ্ট্রের নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেন। তাকে দ্রুত তুরস্কে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানান তিনি। তবে এরদোয়ানের অনুরোধ বা আহ্বানে এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। এই বিষয়টি কেন্দ্র করে দুদেশের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, যা দূর করতে আঙ্কারায় গেছেন মার্কিন প্রতিনিধি। তারপরও মঙ্গলবার এক ভাষণে এরদোয়ান যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে অভিযোগ করেন পশ্চিমা দেশগুলো অভ্যুত্থান পরিকল্পনাকারীদের পক্ষ নিচ্ছে। আমি প্রশ্ন করি, আপনারা কেমন বন্ধু যে আপনাদের কাছে আমি আমার দেশের গণতন্ত্র হত্যার চেষ্টাকারীকে ফেরত পাঠাতে বললাম, অথচ আপনারা আশ্রয় দিচ্ছেন। যদি আপনারা জিজ্ঞাসা করেন পশ্চিমারা তুরস্কের গণতন্ত্রের পক্ষে নাকি সাময়িক অভ্যুত্থানের, তাহলে আমি বলবো দুর্ভাগ্যবশত তারা আমাদের দেশে গণতন্ত্র চায় না। এরদোয়ানের বক্তব্যের পরই দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক স্কট অ্যান্থনি সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বিকে প্রশ্ন করেন বন্ধু বা মিত্র দেশ হওয়া সত্ত্বেও কেন বারবার এরদোয়ান এমন অভিযোগ করছেন। এ প্রশ্নে বিব্রত কার্বি বলেন যে যাই বলুক না কেন দুদেশের সম্পর্কের উত্তরোত্তর উন্নতিই হচ্ছে। এরদোয়ানের এমন অভিযোগের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের কি প্রতিক্রিয়া তা আমি বলতে পারবো না, তবে আমি আমাদের প্রতিক্রিয়া জানাতে পারি। তা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্টের বাক স্বাধীনতা রয়েছে। নিজের হতাশা এবং দৃষ্টিভঙ্গি থেকে তার কাছে যা ঠিক মনে হচ্ছে তা তো তিনি বলতেই পারেন। যুক্তরাষ্ট্রের এমন শীতল প্রতিক্রিয়ার বিপরীতে ইউরোপের কোনো কোনো মহল প্রকাশ করেছে উদ্বেগ। মঙ্গলবার ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির প্রধান এবং যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার সদস্য ডেভিড মিলিব্যান্ড বলেন তুরস্কের রাজনৈতিক পরিস্থিতিতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তাতে ইইউ তুরস্ক শরণার্থী চুক্তি আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। লিবিয়ার বেনগাজিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 22 জন। এছাড়াও হামলায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন।
সোমবার বেনগাজির পশ্চিমাঞ্চলীয় গুয়ারশা অঞ্চলের একটি আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নিকটবর্তী একটি তিনতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লিবিয়ান ন্যাশনাল আর্মি এলএন এর পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানান তার এক মুখপাত্র। এদিকে হামলার পরপরই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ রিভলিউশনারি শুরা কাউন্সিল অফ বেনগাজি। 2 বছর আগে শুরা কাউন্সিলের বিরুদ্ধে খলিফ হাফতারের নেতৃত্বে অভিযান শুরুর পর থেকেই বেনগাজিতে সহিংসতা হয়ে আসছে। ইরাকে গত মাসে সন্ত্রাস ও সহিংসতায় 760 জন নিহত হয়েছে। এছাড়া 1200 জনের আহত হওয়ার খবর জানিয়েছে জাতিসংঘ। ইরাক বিষয়ক জাতিসংঘের বিশেষ সংস্থা সোমবার জানায়, নিহতদের মধ্যে 629 জনই সাধারণ নাগরিক। এছাড়া আহতদের মধ্যে 1061 সাধারণ নাগরিক রয়েছে বলেও জানায় তারা। এর মধ্যে বাগদাদেই সহিংসতায় 513 জন প্রাণ হারায়। এরপরে উঠে এসেছে উত্তরাঞ্চলীয় রাজ্য সালাউদ্দিন, দিয়ালা ও নিনেভ প্রদেশের নাম। নিহতদের মধ্যে বেশিরভাগই আইএসের আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছে বলে জানায় বিবিসি। The strikes were clearly coordinated. Kirkuk in the north rocked by a series of car bombs carefully placed in target. ইরাকের মসুলে আইএসের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত সাদ্দাম হোসেনের শাসনামলের একটি প্রাসাদে বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও মার্কিন নেতৃত্বাধীন জোট। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্যালেসটি আইএসের অন্যতম সদর দফতর এবং জঙ্গি গোষ্ঠীটির বিদেশি সদস্যদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ বিমান বাহিনীর 2টি যুদ্ধ বিমান ওই ভবনটিতে হামলা চালায়। এছাড়াও ওই বিমান হামলায় অংশ নেয়া মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্তর্গত আরও অন্তত 6টি রাষ্ট্র। এছাড়াও এদিন গত এক সপ্তাহে ইরাকের বিভিন্ন স্থানে আইএসের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলাগুলোর বিষয়েও বিস্তারিত জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হাউথি বিদ্রোহীদের ছোড়া গোলার আঘাতে 2 সৌদি সেনা নিহত হয়েছে। প্রেস টিভি জানায়, মঙ্গলবার সৌদি আরবের সীমান্তবর্তী জিজান এলাকায় ঘটনাটি ঘটে। সৌদি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। এতে ঘটনাস্থলেই 2 সেনা সদস্যের মৃত্যু হয়। এছাড়া অন্য আরেকটি সেনাঘাঁটিতে হামলা চালানোর খবর জানিয়েছে ইয়েমেনের সরকারি গণমাধ্যম। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। On March the 20 residential areas to rubble, forcing people to flee. International aid agencies have already. আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, যুক্তরাষ্ট্রের পুলিশের বর্ণবাদী আচরণের সমালোচনা করলেন খোদ নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার। আইন পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রবাসীদের। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটির পূর্ব উপকূল থেকে মাঝারি পাল্লার 2টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা দপ্তর। ক্ষেপণাস্ত্র দুটির একটি জাপানের জলসীমায় পড়লেও অপরটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা জবাব দিতেই এই পরীক্ষা চালানো হয়েছে বলে পিয়ংইয়ং এর পক্ষ থেকে জানানো হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালাতে উত্তর কোরিয়াকে আবার সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়াও ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র সমালোচনা করে তা বন্ধ করতে পিয়ংইয়ং এর প্রতি আহ্বান জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এর আগে জুলাই মাসে আরো 3 দফা এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত কয়েক মাস ধরেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে দেশটি। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সেদেশের জনগণ। দক্ষিণ কোরিয়ার সেনজো অঞ্চলের বাসিন্দা এই বিক্ষোভে অংশ নেয়। এই অঞ্চলে থার্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভ চলার সময় বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড। এছাড়া মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা থার্ড স্থাপনের প্রতিবাদ জানায়। এদিকে দক্ষিণ কোরিয়ার বিরোধী দল মিনজু পার্টির নেতা কিম ইয়ং হো জানান, থার্ড কোনো সাধারণ মানের ক্ষেপণাস্ত্র নয়। এ কারণে সরকারের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তার আগে অবশ্যই জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। ভারতের মহারাষ্ট্রে একটি সেতু ভেঙে 2টি বাস নদীতে পড়ে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত 22 জন যাত্রী।
মঙ্গলবার রাতে মুম্বাই গোয়া মহাসড়কের সাবিত্রী নদীর ওপর নির্মিত ব্রিটিশ আমলের সেতুটি ভেঙে পড়ে। বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়তে থাকায় সেতুটি পানির ধাক্কা সামলাতে পারেনি বলে জানায় কর্তৃপক্ষ। বাস যাত্রীদের উদ্ধারে কোস্টগার্ড ও দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ বাস যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। ভারী বৃষ্টিপাতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় রাজ্য দমকল বিভাগ। People could be missing. Anand Zanane joins us on the phone line. Anand, what are you hearing? ঘূর্ণিঝড় নিদার আঘাতে বিপর্যস্ত চীনের গুয়াংডং রাজ্য। অন্যদিকে প্রবল বালিঝড় আঘাত হেনেছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি বড় শহরে। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। অন্যদিকে ভারতের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘন্টায় 152 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় নিদা মঙ্গলবার আঘাত এনেছে চীনের গুয়াংডং রাজ্যের শেনজেন, ডংগুয়া, গুয়াংজু ও ফোসান শহরে। আবহাওয়া বিভাগ জানায়, নিদার প্রভাবে 12 ঘন্টায় এই শহরগুলোতে প্রায় 140 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিদার সতর্কতা জারির পর শেনজেন বিমানবন্দর প্রায় 12 ঘন্টার জন্য বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ। এ সময় প্রায় 300 বিমান চলাচল বন্ধ রাখা হয় বলে জানায় তারা। এদিকে দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড় নিদার আঘাতে ডুবে যাওয়া একটি জাহাজের 3 নাবিককে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। অন্যদিকে মঙ্গলবার সকালে চীনের গানসু প্রদেশের বেশ কয়েকটি এলাকায় প্রবল বালি ঝড় হয়েছে বলে জানায় আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের মারিকোপায় 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানি ও কাদার কারণে ব্যাহত হচ্ছে মহাসড়কের যান চলাচল। অ্যারিজোনার উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ভারতের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। মেঘালয়ে বন্যার পানিতে ডুবে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ রাজ্যের প্রায় 1,75,000 মানুষ এখন বন্যার পানিতে আক্রান্ত বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বেশ কিছু এলাকায় জরুরি ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হলেও এখনো রাজ্যের বেশিরভাগ এলাকা ত্রাণ সুবিধার বাইরে রয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসেনি। এখনই আমাদের খাবার প্রয়োজন। বন্যার পানি নেমে যাওয়ার পর ত্রাণ দিয়ে কি করব আমরা? অন্যদিকে আসামে মঙ্গলবার বন্যার পানিতে ডুবে মারা গেছে 3 জন। এ নিয়ে বন্যায় রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। রাজ্যের প্রায় 1.5 লাখ হেক্টর ফসলি জমি এখন বন্যার পানির নিচে। এখনো ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। শাশ্বত সত্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়েলো কাউন্টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বেরিয়েসা লেকের নিকটবর্তী অঞ্চলে ওই দাবানলের ঘটনা ঘটে। এ পর্যন্ত সেখানকার প্রায় 300 একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরিস্থিতি মোকাবিলায় পাশের ক্যানিয়ন গ্রিক রিসোর্টের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার ব্যবহার করছে দমকল কর্মীরা। তাপমাত্রা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ক্যালিফোর্নিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 5 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 25 জন। মঙ্গলবার মধ্যরাতে লিভিংস্টন শহরের কাছে একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেক্সিকো থেকে ওয়াশিংটন যাওয়ার পথে লিভিংস্টন শহরের কাছে মার্স্ট এলাকায় এসে বাসের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি পাশের খাদে পড়ে যায়। বাসটিতে অন্তত 30 জন যাত্রী ছিল বলে জানা গেছে। আহতদের মধ্যে চালক সহ 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই বাসটি উদ্ধার করতে ঘটনাস্থলে একটি ক্রেন পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। লন্ডনের নিরাপত্তার জন্য আরও সশস্ত্র পুলিশ সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাদিক খান। মঙ্গলবার তিনি বলেন, ইউরোপে অব্যাহত সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নতুন করে 600 পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন সেখানকার পুলিশ কমিশনার। তিনি বলেন, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সে হামলার পর লন্ডনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত তারা। সন্ত্রাসী বা জঙ্গি হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্য আরও বাড়ানোর পক্ষপাতী তিনি।
প্রত্যেকের সমন্বিত চেষ্টায় লন্ডনের নাগরিকদের নিরাপদ রাখার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মেয়র সাদিক খান। যুক্তরাষ্ট্রে পুলিশের বর্ণবাদী আর বৈষম্যমূলক আচরণের সমালোচনা করে বাহিনীতে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন খোদ নিউ ইয়র্ক সিটির নতুন পুলিশ কমিশনার জেমস ও'নিল। এর আগে পুলিশ সপ্তাহের প্রথম দিন নিউ ইয়র্ক মেয়র বিল ব্লাজিও ঘোষণা দেন পুলিশ কমিশনার বিল ব্যাটনের পদত্যাগের। এদিকে পুলিশের বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে আইন পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসীরা। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসরুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিরাপত্তার দায়িত্বে যাদের থাকার কথা বছরের পর বছর তাদের কাছ থেকেই নির্যাতিত হয়ে মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিক্ষোভে নামেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা। তাদের সবার দাবি একটাই, পুলিশের দায়বদ্ধতা বাড়াতে প্রয়োজন আইনের পরিবর্তন। আমি আগে হিজাব পরতাম, একদিন এক পুলিশ আমাকে উত্ত্যক্ত করার জন্য বলে আমার হিজাবের ভেতর বোমা আছে। সেদিন আমি খুবই কষ্ট পেয়েছিলাম। আমাদের নিরাপত্তা দেয়া তাদের দায়িত্ব, কিন্তু আমার সাথে যা হয়েছে এখানে বহুদিন ধরেই তা চলছে। আমাদের কমিউনিটিতে পুলিশরা ওয়ার্কারদেরকে, ভেন্ডরদেরকে, ইয়াং মানুষদেরকে অনেক হ্যারাস করে রাস্তায়, কাজের জায়গায়। পুলিশ কমিশনার ব্রাটন রিজাইন করছে, তার মানে না যে আমাদের কাজ শেষ। আমাদের কন্টিনিউ করতে হবে, আমাদের ফাইট করতে হবে আরো। পুলিশ বাহিনীতে সদস্য বাড়ালে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না। এজন্য বন্ধ করতে হবে পুলিশের বিনা বিচারে মানুষকে গুলি করা, হত্যা করা। আমি আজ এখানে এসেছি পুলিশি অত্যাচার বন্ধের দাবিতে, তাদের জবাবদিহিতার দাবিতে। এর আগে নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার বিল ব্র্যাটনের পদত্যাগের খবর জানান নিউ ইয়র্কের মেয়র বিল ব্লাজিও। পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে পুরো যুক্তরাষ্ট্রে যখন আন্দোলন তুঙ্গে, তখনই প্রশাসনের পক্ষ থেকে আসলো এমন ঘোষণা। তবে এরই মধ্যে নতুন পুলিশ কমিশনার হিসেবে জেমস ও'নিলকে নিয়োগ দেওয়া হয়েছে। 2014 সালে ব্রুকলিনে বিক্ষোভে পুলিশের হামলায় জো লুয়েন আর রাফায়েল রামোসের নিহত হওয়ার পরই আমি বুঝতে পেরেছিলাম যে বাহিনীতে পরিবর্তন আনতে হবে। নিরাপত্তা বাহিনীর উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমি কাজ করব। 2014 সাল থেকেই মার্কিন পুলিশের বর্ণবাদী আচরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে। ফার্গুসন, ক্লিভল্যান্ডের ঘটনার পর এবছর মিনেসোটায় পুলিশের হামলায় নিহত হন এক কৃষ্ণাঙ্গ তরুণ। বিক্ষুব্ধ হয়ে ডালাসে পুলিশের ওপরই হামলা চালায় এক কৃষ্ণাঙ্গ, যাতে নিহত হন 5 মার্কিন পুলিশ সদস্য। সময় সংবাদ, নিউ ইয়র্ক। রাজধানী ঢাকায় জঙ্গি হামলায় জাপানের 7 নাগরিক নিহতের ঘটনা সত্ত্বেও বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। গেল 1 জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ সভায় তিনি এই আশ্বাস দেন। মঙ্গলবার রাজধানী টোকিওতে আয়োজিত এই অনুষ্ঠানে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান অ্যাবে। এ সময় সন্ত্রাসবাদ মোকাবিলায় জাপানের কঠোর অবস্থানের পুনর্ব্যক্ত করেন অ্যাবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা সহ নিহত হয় 24 জন। সৌদি আরবে বেকার হয়ে ভারতীয় 10,000 কর্মী খাদ্য সংকটে ভুগছেন। দুর্ভাগ্যে পড়া এসব কর্মীকে দেশে ফিরিয়ে আনতে শিগগিরই ভারতীয় সরকারের পক্ষ থেকে একজন মন্ত্রীকে পাঠানো হবে। সংসদে দেয়া এক বক্তব্যে এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় তিনি আরো বলেন, সৌদি আরবের শ্রম ও পররাষ্ট্র অধিদপ্তরের সঙ্গে আলোচনার সাপেক্ষে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। জ্বালানির দাম কমায় সম্প্রতি ব্যয় কমিয়েছে সৌদি সরকার। এ কারণে অনেক কোম্পানি শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে হিমশিম খাচ্ছে। বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। অস্ট্রেলিয়ার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরুতে শরণার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে দেশটির সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। একই সঙ্গে আর কোনো শরণার্থী যাতে সমুদ্র পাড়ি দিয়ে দেশটির ভূখণ্ডে প্রবেশ করতে না পারে সেজন্য ইচ্ছাকৃতভাবে ওইসব শরণার্থীদের নির্যাতন করা হচ্ছে বলেও জানানো হয়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ। নাইরুতে নির্যাতনের শিকার এমন প্রায় 100 শরণার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়। গত 10 দিনে লিবিয়া উপকূলে 120 জনের মরদেহ ভেসে এসেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর পক্ষ থেকে এ খবর জানানো হয়। সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, লিবীয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য জেনেছেন তারা। ধারণা করা হচ্ছে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালিতে পাড়ি দিতে যাওয়া অভিবাসীদের মৃতদেহ এগুলো।
মূলত আফ্রিকান শরণার্থীরাই লিবিয়া থেকে ইতালি যান সাগর পাড়ি দেওয়ার অনুপযুক্ত নৌকায় চড়ে। মধ্য ভূমধ্যসাগর রুট থেকে শুক্র থেকে সোমবার পর্যন্ত অন্তত 8,000 অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলেও জানান আইএমও এর মুখপাত্র জোয়েল মিলম্যান। Over 400 are thought to have lost their lives. European countries have recently released. সিরিয়া, ইরাক, আফগানিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে ইউরোপে ঢোকার জন্য তারা পথ হিসেবে ব্যবহার করছেন গ্রিসকে। লক্ষ্য একটাই, জার্মানি কিংবা ইউরোপের মতো ধনী দেশের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা। তবে প্রতিবেশী দেশগুলোর সীমান্ত বন্ধ থাকায় গ্রিসে আটকে থাকা অর্ধলক্ষাধিক শরণার্থীর জীবনে নেমে এসেছে রাজ্যের হতাশা। ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশা পর্যবসিত হয়েছে দুঃস্বপ্নে। নাছোড়বান্দা কন্যা সন্তানকে কোনো মতেই বাগে আনতে পারছেন না মা মাহাসুমা। নানা কথামালায় প্রবোধ দেবার চেষ্টা করেও খাবার খেতে রাজি করাতে পারছেন না তার শিশুকে। ফুটপাতে বিছানো পাটিতে সাজিয়ে রাখা খাবারগুলো মনোপুত হয়নি বলেই এমন জিদ ধরেছে সে। ইউরোপে উন্নত জীবনের মোহে স্বামী সন্তান সহ আফগানিস্তান ছেড়েছেন মাসুমা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছেন গ্রিসে, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় এখানে আটকা পড়েছেন। রাজধানী এথেন্সের ফুটপাতে অস্থায়ী তাঁবুতে গড়ে তুলেছেন মাথা গোজার ঠাঁই। এথেন্সের রাস্তার ধারে আশ্রয় নিয়েছে মাহাসুমার মতো অনেক অভিবাসন প্রত্যাশী পরিবার। গেল মার্চ থেকেই অনেকটা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন এখানকার শরণার্থীরা। অপেক্ষা হয়তো সীমান্তে আরোপিত কড়াকড়ি শিথিল হলে সুযোগ মিলবে ইউরোপের আরো অভ্যন্তরে প্রবেশের। তবে দীর্ঘ 4 মাস কেটে গেলেও কোনো আশার আলো দেখছেন না তারা। আমার দেশ আফগানিস্তানেই অনেক ভালো ছিলাম আমরা। কল্পনাও করিনি ইউরোপে এসে এমন বেহাল দশা হবে আমাদের। আগে ভাবতাম ইউরোপে আসতে পারলেই জীবনের সব চাওয়া পূরণ হবে, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় গ্রিস থেকে আমরা আর কোনো দেশে যেতে পারছি না। গৃহযুদ্ধ, রাজনৈতিক সংকট কিংবা আর্থিক টানাপোড়েনের কথা ভেবে এতদিন নিজ নিজ দেশে ফিরে যেতে রাজি ছিলেন না অনেক শরণার্থী। নানাবিধ বিড়ম্বনা আর অসহনীয় কষ্ট সহ্য করেও গ্রিসে মাটি কামড়ে পড়েছিলেন এতদিন। তবে এবার ভাবছেন ভিন্ন কিছু। আমাদেরকে আফগানিস্তানে ফেরত পাঠানোর আবেদন জানাচ্ছি। দেশে আমার পরিবারের সঙ্গে বাস করাই আমার জন্য আনন্দের হবে। ইউরোপে পাড়ি দিতে প্রয়োজনীয় পথ খরচ জোগাড়ে বসতভিটা বিক্রি করেছেন অনেক শরণার্থী। হয়ে পড়েছেন অসহায়, সম্বলহীন। অর্থনৈতিক দিক দিয়ে ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থানে থাকা গ্রিসেও ভালো কিছুর আশা দেখছেন না এখানকার প্রায় 60,000 ভাগ্যান্বেষী মানুষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। এবার রিও অলিম্পিকের খবর। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের সামনে রেখে ব্রাজিলের আয়োজক শহর রিও দি জেনেইরোতে এখন সাজ রব। এর মধ্যে গেমসকে ঘিরে কয়েকজন মৌসুমী ব্যবসায়ী পসরা সাজিয়ে বসেছেন রং বেরঙের পিনের সংগ্রহ নিয়ে। প্রতিটি পিনে ফুটে উঠেছে সারা বিশ্বের দেশগুলোর অলিম্পিক কমিটির লোগো সহ বিভিন্ন সময় অনুষ্ঠিত অলিম্পিক আসরগুলোর লোগোর প্রতিকৃতি। দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো ক্রীড়া মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে বলেই অপরূপ সাজে সেজেছে আয়োজক শহর রিও ডি জেনেইরো। অ্যাথলেট পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে নানান অবকাঠামো, রয়েছে অলিম্পিক ভিলেজ ও পার্ক। আর এত সব কিছুর মাঝে অলিম্পিক পার্কে হঠাৎ করেই দেখা মেলে কিছু মৌসুমী ব্যবসায়ীর, যারা পসরা সাজিয়ে বসেছেন তাদের কোট পিনের সংগ্রহ নিয়ে। গেল অর্ধশত বছরে বের হওয়া এসব পিন বিভিন্ন সময়ে নিলাম থেকে সংগ্রহ করেছেন বলে জানান তারা। 1964 টোকিও অলিম্পিক থেকে শুরু করে প্রতি আসরের পিন যেমন রয়েছে, তেমনি বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির লোগো সম্বলিত পিনেরও দেখা পাওয়া যায় এই পসরাতে। তবে দীর্ঘদিন ধরে জমানো শখের এসব পিন এবার গেমস উপলক্ষে আগত পর্যটক ও অ্যাথলেটদের কাছে সুভেনিয়ার হিসেবে বিক্রির জন্য যার যার সংগ্রহ সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আমি এবারের আসন নিয়ে 16টি অলিম্পিক গেমসে উপস্থিত ছিলাম, যা শুরু হয়েছিল 1960-এর রোম অলিম্পিকের মধ্য দিয়ে। আর পিন বিক্রি এবারই প্রথম নয়। প্রায় 100 বছর আগ থেকে যখনই অ্যাথলেটরা আসতে শুরু করেছে, তখন থেকে এসব পিন বন্ধুত্বের প্রতীক হিসেবে একজন আরেকজনের সাথে আদান প্রদান শুরু করে, যার ফল আজকের এই পিনগুলো। পিনের পসরা যে সবার মাঝে বেশ সাড়া ফেলেছে তা বোঝা যায় ক্রেতাদের পিনের প্রতি আগ্রহ দেখে। এদিকে বিভিন্ন দেশের পিনের পসরার মাঝে হঠাৎ করেই চোখে পড়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের লোগো সম্বলিত পিন, যা এত পিনের মাঝেও সাক্ষী দিচ্ছে অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাসের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সমালোচনা পাল্টা সমালোচনার তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ। ট্রাম্পকে অযোগ্য বলার কয়েক ঘন্টার মধ্যে নিকৃষ্টতম প্রেসিডেন্টের তকমা পেলেন ওবামা।
সিরিয়ায় ক্লোরিন গ্যাস হামলায় 7 বেসামরিক নাগরিক নিহত, আলেপ্পোয় তীব্র লড়াই অব্যাহত। সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ জোরদারের ঘোষণা বিদ্রোহীদের। সেনা অভ্যুত্থান চেষ্টাকারীদের পক্ষ নিচ্ছেন পশ্চিমা নেতারা, অভিযোগের দোয়ানের। তুর্কি প্রেসিডেন্ট যা খুশি বলতে পারেন, শীতল প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের। এবং ভারতের মহারাষ্ট্রে ব্রিটিশ আমলের সেতু ভেঙে বাস নদীতে 22 যাত্রী নিখোঁজ। ভারী বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।